পুরনো দিল্লির গলিগুলোতে অন্ধকার ঢেকেছিল, যেখানে হাওয়ায় একটা অদ্ভুত ঠান্ডা ভাব ছিল। একটা ছোট পুরনো দোকানের বাইরে একটা হ্যারিকেনের হলুদ আলো ধীরে ধীরে জ্বলছিল। দোকানের ধুলো পড়া শেলফের ওপর একটা লাবুবু ডল ছিল। বেশ বড় বড় লাল চোখ, ধারালো দাঁত আর একটা এমন হাসি যেটা কিউট আর ভয়াবহতার একটা অদ্ভুত মিশ্রণ। প্রত্যেকটা ব্যক্তির আসা যাওয়া ওর চোখ দিয়ে দেখছিল। অনন্যা একজন কলেজ স্টুডেন্ট, যার এই সমস্ত টয়ের ওপর বেশ একটা শখ ছিল। সে তার বন্ধু রিয়ার সাথে ওই দোকানে ঢুকল। রিয়ার পুরনো জিনিসে বেশ ভয় লাগত, কিন্তু অনন্যার জেদের জন্য ওকে সবই মানতে হতো। অনন্যার নজর লাববুর ওপর পড়ল, আর ও সেটাকে দেখে থমকে গেল। অনন্যা, এই পুতুলটা কি অদ্ভুত, তাই না? চোখটা দেখ ভালো করে। মনে হচ্ছে এটা যেন আমাদেরকেই দেখছে। আরে রিয়া, এত ভীতু কেন? এটা তো শুধুমাত্র একটা পুতুল। কি ইউনিক দেখতে। আঙ্কেল, এই পুতুলটার দাম কত? এই পুতুলটা তোমার জন্য ৩০০ টাকা। একে সাবধানে রেখো। এত কেন দাম? কোনো বিশেষ কিছু আছে নাকি এতে? একে সাবধানে রেখো। শোন রিয়া, এটা তো শুধু একটা পুতুল, আমি কিনবই। অনন্যা দোকানদারের সাবধান বাণী একদমই গুরুত্ব দিল না, আর লাবুবুকে ঘরে নিয়ে এলো। সে ওটাকে বেডরুমের টেবিলের ওপর রাখল, যেখানে চাঁদের আলোয় তার চোখ দুটো জল করছিল, আর ওর হাসি আরও একটু চওড়া মনে হচ্ছিল। সকালে সূর্যের প্রথম কিরণে অনন্যার ঘুম ভাঙল। একটা অদ্ভুত ঠান্ডা ছিল ঘর জুড়ে। অনন্যা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠল। তার মাথা ভারী হয়ে এসেছিল। সে ওই টেবিলের দিকে দেখল যেখানে লাবুবু ডলকে রেখেছিল, কিন্তু কিছু একটা গন্ডগোল ছিল। পুতুলটা এখন টেবিলের কিনারে চলে এসেছিল। তার ঘাড়টা একদিকে বেঁকা ছিল, আর তার বড় বড় চোখ সোজাসুজি অনন্যাকে দেখছিল, যেটা বেশ রহস্যজনক ছিল। আমি তো একে মাঝখানে রেখেছিলাম। কিন্তু তার মাথা ব্যথা তাকে আর চিন্তা করতে দিল না। তার মাথা ব্যথা বাড়তেই থাকছিল, যেন কেউ তার মাথায় ছুঁচ ফোটাচ্ছে। ক্লাসে তার বারবার লাবুবুর কথা মনে হচ্ছিল, তার ওই ভয়ানক হাসি, সেটা তার মাথায় চেপে বসেছিল। সে তার বন্ধু রিয়াকে কিছু একটা বলার চেষ্টা করল, কিন্তু তার বন্ধু তার সমস্যাকে খুব একটা গুরুত্ব দিল না। সন্ধেবেলা যখন অনন্যা বাড়ি ফিরল, সে তার ঘরের দরজা খুলল এবং যে দৃশ্য দেখতে পেল সেটা দেখে তার মাথা ঘুরে গেল। লাবুবু আর ওই টেবিলে নেই। অনন্যার বিছানায় বসেছিল। তার ওই অদ্ভুত হাসি আর বড় বড় জলজলে চোখ সোজাসুজি অনন্যার দিকে দেখছিল। এ কি? আমার বিছানায় কি করে এলো এটা? আমি তো ওকে ওই ডেস্কের উপরে রেখেছিলাম।
সে কাঁপা হাতে লাবুবুকে তুলল আর আবার ওই টেবিলে রেখে দিল আর বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ঘুম তার চোখে আসছিল না। মাঝরাতে অনন্যার টেবিল ল্যাম্পটা হঠাৎ করেই দপদপ করতে শুরু করল, যেন কেউ ওটা বারবার অন অফ করছে। তখনই জোরে কিছুর আওয়াজ হল। অনন্যা ভয় কাঁপতে কাঁপতে টেবিলের দিকে দেখল লাবুবু নিচে পড়ে গিয়েছিল আর ওর চোখ দুটো অনন্যার দিকেই তাকিয়েছিল, যেন ও জেনে শুনেই পড়েছে। এসব কি হচ্ছে? তুমি কে আর কেন এসব করছো? সে সাহস সঞ্চয় করে লাবুবুকে তুলল এবং আবার টেবিলে রাখল, কিন্তু তার আঙুলগুলো এখনো ভয় কাঁপছিল। আলোটা দপদপ করা বন্ধ করল, কিন্তু ঘরে একটা অদ্ভুত শান্ত পরিস্থিতি তৈরি হলো। অনন্যা কম্বল টেনে নিল, কিন্তু তার মনে হচ্ছিল যেন কেউ বা কিছু তাকে এখনো দেখছে। রাত গভীর হয়ে এসেছিল আর চারিদিক খুব শান্ত ছিল। টেবিল ল্যাম্প দপদপার পর লাবুবু আবার টেবিলের ওপর উঠে গেছিল, কিন্তু সে অনন্যার দিকে একভাবে তাকিয়েছিল, যেন কোনো রহস্যজনক ঘটনা লুকিয়ে আছে। অনন্যার মাথা ব্যথা ক্রমশ অসহনীয় হয়ে উঠেছিল আর তার মন ভয় ভারাক্রান্ত হয়ে এসেছিল। ভয়তে সে নিজের ফোনটা উঠালো এবং রিয়াকে কল করল। রিয়া, তুই ঘুমোচ্ছিস? আমার আমার কিছু কথা আছে। অনন্যা, রাত 1টা বাজে। কি হয়েছে? তুই ঠিক আছিস তো? আরে ওই পুতুলটা, লাবুবু, এটা নেওয়া ঠিক হয়নি রে। আজ বাড়ি এসে দেখেছিলাম ও আমার বিছানায় রয়েছে, তারপরে ওই টেবিলের ওপরে রাখলাম। হঠাৎ দেখলাম বেডসাইড ল্যাম্পটা দপদপ করছে। তারপরে হঠাৎ দেখলাম মেঝেতে পড়ে আছে, কিন্তু ওর চোখগুলো যেন একদৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে। কি? তুই নিশ্চয়ই কোনো ভয়ের সিনেমা দেখছিলি, সেই জন্যই হয়তো তোর এরকম মনে হচ্ছে। না রিয়া, আমি সত্যি বলছি, আমার মাথা ব্যথা করছে আর আমার মনে হচ্ছে কেউ যেন সবসময় আমার দিকে তাকিয়ে। ওই পুতুলটা, ওর মধ্যে প্রাণ রয়েছে। অনন্যা, একটু শান্ত হ। হয়তো তুই একটু বেশি ভাবছিস। শোন, তুই এত চিন্তা করিস না। কাল কলেজে দেখা করে এই বিষয়ে কথা বলবো। এখন ঘুমিয়ে পড়, ঠিক আছে? ঘুমিয়ে পড়। আমার ঘুম পাচ্ছে না, বিশ্বাস কর। যদি কিছু হয় তখন? থাম অনন্যা, কাল দেখা হচ্ছে। পরের দিন কলেজে অনন্যা আর রিয়া মিট করল। অনন্যার চোখের তলায় কালি পড়ে গেছিল। রিয়া সেটা দেখে এক মুহূর্ত থেমে গেল। অনন্যা, তোকে দেখে খুব একটা সুস্থ মনে হচ্ছে না। কি হয়েছে? পুতুলটার জন্য তুই কি এখনো চিন্তিত? রিয়া, আমি তোকে বলেছিলাম না ও একাই নড়াচড়া করে। আজ সকালে ও আবারও টেবিলের সাইডে চলে গেছিল আর আমার মনে হচ্ছে ও আমাকে ফলো করছে। আমার মাথা ব্যথা একদম কমছে না। দেখ, তোর যদি এতই খারাপ লাগে তাহলে ওই পুতুলটাকে একটা বক্সে প্যাক করে ওকে নিজেদের স্টোর রুমে রেখে দে, যাতে তুই ওকে দেখতেই না পাস। আর যদি ও বক্স থেকে বাইরে বেরিয়ে চলে আসে, তোকে আমি বোঝাতে পারছি না, ও আমার কাছ থেকে কিছু একটা চাইছে।
অনন্যা, তুই নিজেকে ভয় পাওয়াচ্ছিস। বক্সে বন্ধ করে তালা দিয়ে দে। যদি তারপরেও কিছু হয় তখন আমায় বলিস, কিন্তু এই মুহূর্তে বিষয়টাকে নিজের মাথা থেকে বের কর। আমি চেষ্টা করব। এই কথা শুনে অনন্যা চুপ করে গেল, কিন্তু তার মনের ভেতরে এখনো ভয় ছিল। যেই ও কলেজ থেকে বাড়িতে ফিরল, সে লাবুবুকে দেখতে পেল। ওই পুতুলটা এখন টেবিলের মাঝখানে রয়েছে। তার হাসি আরও যেন চওড়া হয়ে গেছে। রিয়া যা বলেছিল অনন্যা তাই করল। পুতুলটাকে বক্সের ভেতর বন্দি করে স্টোর রুমে রেখে দিল। অনন্যা সাহস সঞ্চয় করল আর বিছানার পাশে থাকা ঘুমের ওষুধ ওঠালো। আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, সে নিজেকে বলল, কিন্তু তার গলার আওয়াজে ভয় স্পষ্ট ছিল। সে ওষুধটা খেয়ে নিল এবং বিছানায় শুয়ে পড়ল। ধীরে ধীরে তার চোখে ঘুম নেমে এলো, আর তার চোখ ভারী হয়ে এলো। রাত তখন 3টে বাজে। তার ঘুম হঠাৎ ভেঙে গেল। তার মনে হচ্ছিল সে যেন দুর্বল হয়ে গেছে। তার চোখের তলার কালি আরো গভীর হয়ে উঠেছিল, আর তার বুকটা এত জোরে জোরে ধড়ফড় করছিল যেন মনে হচ্ছিল এক্ষুনি ফেটে বেরিয়ে আসবে। সে ওঠার চেষ্টা করল, কিন্তু এক ফোঁটাও নড়তে পারছে না সে। তার শরীরের একটাও অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে না। ভয়তে তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। সে দরজার দিকে তাকালো, যখন দেখতে পেল দরজায় একটুখানি ফাঁক ছিল। অনন্যার নজর ধীরে ধীরে নিচের দিকে গেল। তার গলা শুকিয়ে এসেছিল। তখনই তার পায়ে একটা জ্বালা অনুভূত হলো। সে মাথা নামিয়ে যখন দেখল, তার চিৎকার গলাতেই আটকে গেছিল। লাবুবু তার বিছানার কাছেই ছিল। তার মুখে রক্ত ভরা একটা ভয়ানক হাসি লেগেছিল। পুতুলটার ছোট ছোট দাঁত অনন্যার পায়ে বসে গেছিল, আর তার রক্ত পান করছিল। অনন্যার শরীর কাঁপতে শুরু করল, কিন্তু সে এক ফোঁটাও নড়তে পারছে না। অনন্যার চোখ ধীরে ধীরে বন্ধ হতে শুরু করল। তার শরীর আর তার নিজের নিয়ন্ত্রণে নেই, আর তার মাথা তখন অন্ধকারে ডুবে রয়েছে। লাবুবুর শেষ হাসি, যেটা তার শেষ দৃশ্য ছিল, সেই হাসি সেটা এখন আর শুধু ভয়ানক নয়, শয়তানি হাসিতে ভরা। অনন্যা অজ্ঞান হয়ে গেল, আর সারা ঘর শান্ত হয়ে গেল। মেঝেতে রক্তের ফোঁটা এখনো পড়তে থাকল, আর লাবুবু কোথায় নিরুদ্দেশ হয়ে গেল।